নমস্কার দর্শকবৃন্দ, ইএস নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্টের টেলিভিশন চ্যানেল এবং নিউজ পোর্টালে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গী হচ্ছে আমি সুশান্ত। আজ সন্ধ্যায়, বুধবার সন্ধ্যায় মুখোমুখি বিভাগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমরা একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনায় আসছি। আর এই আলোচনা পর্বে অংশ নিচ্ছেন সুদূর দুবাই থেকে আগত বিশিষ্ট শিক্ষক, লেখক এবং চাইল্ড কাউন্সিলর ডক্টর সপ্তদীপা অধিকারী। তাকে অনেক অনেক অভিনন্দন। তো দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমাদের লেন্সের ওপারে রয়েছে প্রণয়, আর আমরা দুজন সঙ্গে রয়েছি। কিছুক্ষণ সময় আসুন এমনভাবে কাটাই যে আলোচনায় উঠে আসবে যে আপনার বা আপনাদের মতন অভিভাবক কিংবা অভিভাবিকাদের শাসনে সন্তানরা কতটা সুরক্ষিত, কতটা ওরা নিশ্চিত এবং একটা আলোকিত ভবিষ্যতের দিকে যেতে পারবে। এ নিয়ে অনেকের সন্দেহ আছে। আবার আমরা আমাদের সন্তানদের যেভাবে শাসন করি কিংবা মানুষ হিসেবে গড়ে তুলতে চেষ্টা করি, তার জন্য যে ধরনের উপায়গুলো অবলম্বন করি তা কতটা সঠিক? আমরা কি কোনো জায়গা থেকে সন্তান মানুষ করার জন্য প্রশিক্ষণ নিয়ে এসেছি? তা হয়তো নয়, কিন্তু পারিবারিক বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বেশ কিছু নিয়ম কানুন, শাসন, অনুশাসন এসব আমরা আমাদের সন্তানদের উপর চাপিয়ে দিয়ে আমরা ওদের নিয়ে আলোকিত হবার স্বপ্ন দেখি। তা কতটা সত্যি, কতটা বাস্তব, কতটা বিজ্ঞানসম্মত? আসুন সেসব প্রশ্নের উত্তর নিয়ে আমরা আমাদের এই ছোট্ট পর্বকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাই। মানসিক স্বাস্থ্যের দিক থেকে আমাদের এই সময়ের শিশুরা কতটা সুরক্ষিত, কতটা ভালো আছে ওরা। তো দিদি, এবার মূল পর্বে চলে যাই। দিদি একজন কবিও বটে, কিন্তু আমরা এই বিশেষ পর্বটার জন্য কবিতা আমরা একদম শেষে রেখেছি, অর্থাৎ কবিতা দিয়ে শেষ আমরা করবো এই পর্বটা। তো বলছি যে এখনকার দিনের ছেলে মেয়েরা, মানে অভিভাবিকা বা অভিভাবকরা যেভাবে ছেলে মেয়েদের সন্তানদের মানুষ করতে চায় একটা শাসনের মধ্যে, একটু ভুল করলেই বকা ঝকা মার ধর অনেক কিছু, তাতে করে দেখা যাচ্ছে যে রেজাল্টটা অন্যদিকে চলে যাচ্ছে। কেন যেন মনে হয় কোনো কোনো গার্জিয়ানদেরকে দেখলে পরে যত রাগের বহিঃপ্রকাশ তার সন্তানের উপর। ঠিক আছে, তো আমার ছেলে খায় না, আমার ছেলে পড়তে বসে না, খালি টিভি দেখে, মোবাইলে আসক্ত, অ্যাডিক্টেড হয়ে গেছে মোবাইলের প্রতি, গেম খেলছে, হ্যাঁ, কিভাবে দূর করব? প্রচন্ড জেদ। যদি এ ধরনের প্রশ্নগুলো টুকরো টুকরো ছোট্ট ছোট করে উত্তর দাও গার্জিয়ানদের জন্য। তুমি প্রশ্ন করো। এই যে বললাম যে ছেলে আমার মোবাইলে ভীষণ ভাবে আসক্ত, আচ্ছা, হ্যাঁ, এই মোবাইল থেকে আমি ওকে বের করে নিয়ে আসতে চাইছি। আচ্ছা, এইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো। বর্তমান যুগে এটা কিন্তু খুব একটা, মানে প্রত্যেকটা ঘরের সমস্যা, এটা প্রত্যেকটা ঘরের এটা সমস্যা, এই মোবাইলের প্রতি আসক্তি সন্তানদের। আচ্ছা, আমি যদি বলি যে একটা সন্তান যখন জন্মগ্রহণ করে, পেটের থেকে বাইরে আসে, মাতৃগর্ভ থেকে, সে তো মোবাইল হাতে করে নিয়ে আসে না, মোবাইলের কিছুই জানে না, তো মোবাইলটা জানলো কোত্থেকে? তাকে মোবাইলটা জানাবার জন্য সম্পূর্ণরূপে তার সবচেয়ে কাছের যে ব্যক্তি সে দায়ী, অর্থাৎ মা এবং বাবা। বাচ্চা যদি দেখে যে তারা দুজন ওই রঙিন নাচানাচি, আমাদেরও ভালো লাগে, এই বুড়ো বয়সে আমরাও যদি দেখি টিভিতে, সিনেমাতে, আমাদেরও ভালো লাগে, ওদের তো ভালো লাগবে। সুতরাং আমি আমার সন্তানকে মানুষ করতে গেলে, সবার আগে শিক্ষা দিতে গেলে, সবার আগে শিক্ষাটাই দেব না, তাকে কোনো শিক্ষা দেওয়ার প্রয়োজন নেই। আমি শিক্ষিতের মতো আচরণ করব, আমি মোবাইল দেখবো না, প্রয়োজনের বাইরে দেখবো না, সে এমনি শিখে যাবে। তাকে মারের দরকার নেই, বোঝানোর দরকার নেই, কোনো শিক্ষামূলক কথা বলারই দরকার নেই, আমি আচরণটা করব না, ব্যাস, তাহলেই তো হয়ে যাবে। আমার সমস্যা হচ্ছে আমি তাকে একটা কার্টুন ধরিয়ে দিয়ে আমি সিরিয়াল দেখছি, আবার খাচ্ছে না, তাকে মোবাইলটা চালিয়ে দিলাম, সে দিব্যি খাচ্ছে, তো তাহলে দোষটা তো আমি করছি, বিষ আমি তার প্রতি, তার জন্য বপন করছি তার মনে, তারপরে যখন সে শুনছে না তখন আমি মারছি, তাহলে ফলটা তো গার্জেনের ভোগ করতেই হবে। একদম নিশ্চয়ই। আমারও কিছু বলার ব্যাপারটা সেটা হচ্ছে যে ছেলে বা মেয়ে পড়াশোনা করছে বা ছবি আঁকছে বা কিছু একটা করছে, বাবা মা পাশে বসে মোবাইল দেখছে, তো ছেলে মেয়ে নিশ্চয়ই ভাববে যে
এটার থেকে ওটাই বেশি আকর্ষণীয়, এত মনোযোগ দিয়ে কেন দেখছে, একদম। আমাদের সিনিয়ররা বড়রা দেখছে, তার মানে এটা আমারও দেখা উচিত বা দেখবো নিশ্চয়ই কি আছে এর মধ্যে ভিতরে। একদম একদম। তারপরে শুরু হয়ে যায় ধরা, অথচ ধরলে তার দোষ হয়। ধরলে তার দোষ হ্যাঁ, হয়। এবং তার মারধর জোটে কপালে। মারধর কর। আমার কিন্তু শুরু থেকে একটা কথা, আমি ছেলে মেয়েদের পড়াই বা আমার মেয়েকে আমি কিন্তু কোনোদিন কাউকে মারিনি, আজ পর্যন্ত আমি মারিনি। এবং আমি ভালোবেসে যে এত বেশি তাদের কাছ থেকে পেয়েছি যা ভাষা দিয়ে আমি প্রকাশ করতে পারবো না। তারা এত বাধ্য, শিশুরা এত বাধ্য যে তা মানে বলার মানে অপেক্ষা রাখে না, বরং অবাধ্য মা এবং বাবা। একদম খুব ভালো একটা বিষয়, মানে শাসনের ফলাফল লাভ করা সম্ভব নয়, একদম নয়। ভালোবাসায় করতে হবে, তাকে বুঝিয়ে করতে হবে, একদম, তাই না? একদম। আরেকটা জিনিস, এখনকার অনেক শিশুরা মানে অনেক গার্জিয়ানরা বলেন যে ভীষণ জেদি, যা চায় তাই দিতে হয়, এবং সেই শিশু যখন বড় হচ্ছে তখন তার বাবা মা তাকে ব্ল্যাকমেইলিং করছে এবং বাবা মা চোখে জল ফেলছে। তো এই যে জেদ, এই জেদটা তৈরি হচ্ছে কিভাবে, বা এটাকে আমি দমন করবো কিভাবে? এই বাচ্চাদের জেদটা না একটা সময় মানে ছোট থেকে করতে করতে তাকে দিতে দিতে বা তার সঙ্গ না, মানে সঙ্গ পাচ্ছে না, মানসিক সঙ্গ পাচ্ছে না। আজকের দিনে বাচ্চারা ভীষণ একা, জন্মাবার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে এক এবং একমাত্র টার্গেট গার্জিয়ানরা ধরিয়ে দেয়, তোমাকে প্রথম হতে হবে, তোমাকে লেখাপড়ায়, সাঁতারে, গানে, আঁকায় সব কিছুতে প্রথম হতে হবে। হ্যাঁ, তোমাকে প্রথম হতে হবে, কিন্তু সেটা ছড়ি দিয়ে মেরে নয়। বাবা মাও যদি পাশে বসে ড্রয়িং করে, বাচ্চা এমনিই সেটা দেখে, ড্রয়িং তো নানা রকম রঙের খেলা। ধরো বিদ্যাসাগর, যে আমরা তাকে দয়ার সাগর বলি, বিদ্যার সাগর বলি, তাকে কোনোদিন মারতে হয়নি। হ্যাঁ, তিনি ব্যতিক্রম। সেই ব্যতিক্রম কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়ের মধ্যেই সেই গুণ আছে, কিন্তু নষ্ট করে দেওয়া হচ্ছে। একদম। মানুষ যখন জন্মায়, মানে ভূমিষ্ঠ হয়, তার আগে কিন্তু তার মধ্যে একটা শক্তি থাকে। বিস্তারিত ব্যাখ্যায় এখানে যাচ্ছি না। অনেকের সঙ্গে যুদ্ধ করেই তার জন্মগ্রহণ, অনেকের সঙ্গে মানে হাজার হাজার, অর্থাৎ সে একটা প্রচন্ড শক্তিধর প্রাণ নিয়ে সে ভূমিষ্ঠ হচ্ছে, তাকে নষ্ট করছে আমরা। একদম। প্রতি মুহূর্তে নষ্ট করছি। বাবাকে বলবি না কিছু, এই বাবাকে বলবি না, বাবা বলছে মাকে এটা বলবি না, সে মিথ্যে কথা শিখছে, যে এটা না বললে মিথ্যা কথা, তার মানে আমিও কখনো বলবো না। একটা ঘটনা মনে পড়লো, ছোটবেলায় কোথায় পড়েছিলাম যে বিদ্যাসাগরের স্ত্রী তার সন্তানকে বলছেন যে এটা করো, তোমাকে একটা সন্দেশ এনে দেবো মাঝরাত্রিরে। বাচ্চাটা করেছে, বউ শুয়ে পড়েছে, বিদ্যাসাগর জামা কাপড় পরছেন, যে কি শীতের রাতে কোথায় যাচ্ছে, দেখি কোন দোকান খোলা আছে সন্দেশ আনতে। উনি বলছেন তুমি এখন সন্দেশ আনতে যাবে? আরে আমি তো এমনি বলেছি। বললো তোমার এমনি বলাটাই ওকে নষ্ট করবে, মিথ্যা কথা বলা। আর আমার যেটা মনে হয়, আমার শুধু মনে হয় না, আমি জানি আজ হোক, 10 বছর বাদে হোক, আর 50 বছর বাদে হোক, এটা হবে এবং হবেই। সেটা হচ্ছে সন্তান জন্ম দেওয়ার আগে বাবা মায়ের খুব ভালো মতন একটা, মানে আমরা যেমন চাকরি পেতে গেলে শিক্ষা গ্রহণ করি, বাবা মার ওরকম শিক্ষা দেওয়া উচিত। নিশ্চয়ই, একদম ঠিক। এটা সন্তান কিন্তু জন্মের আগে বলে না আমাকে জন্ম দাও, আমাকে আনো। নিশ্চয়ই। তো তাদের জন্ম দেওয়ার আগে শিক্ষা গ্রহণ করা উচিত যে আমি তাকে কি করে মানুষ করব, কি তার পদ্ধতি। হ্যাঁ, তার পদ্ধতি কি। হ্যাঁ, আসলে এখনকার বাবা মারা বেশিরভাগই এই শাসন, মারধর, বকাঝকা এটাকেই যেন সলিউশন ভাবেন, বা চিৎকার করে কথা বলছে বাবা মা, জোরে কথা বলছে, সেই শিশু দেখছি সেটাই, শিশুরা অনুকরণ করে সব ভীষণ ভীষণ। তো শিশুরা অনুকরণ প্রিয়। তাহলে শিশুদেরকে এই যে পড়াশোনা করে না বলে দুনিয়ার অভিযোগ, তো এই শিশুদেরকে পড়াশোনায় মন নিবেশ ওরা কিভাবে করতে পারে? ওরা মনোনিবেশ করার সহজ পদ্ধতি হচ্ছে, সহজতম পদ্ধতি হচ্ছে ওদের পড়াশুনো করাতে হবে না। বাড়ির পরিবেশটা থাকবে ভালো, যেখানে বাবা মা টিভি দেখবেন না, সিরিয়াল দেখবেন না, মোবাইল ঘাঁটবেন না, বাবা মা নিজেই পড়াশোনা করবে, শিশু নিজেও পাশে এসে বই নিয়ে বসবে। এমন কোন উদাহরণ, মানে সেটা কিভাবে আরো বেশি ফলপ্রসূ হতে পারে? যেমন আমি ধরো একদম ছোট্ট বাচ্চাদের যখন অ আ ক খ শেখাই, খুব কষ্ট হয়, কিন্তু প্রথম অক্ষর পরিচয় ভীষণ কষ্ট হয়, পারে না,
জোর জবরদস্তি করতে হয়, এটা করো ওটা করো। ওই সময় ও যখন উপযুক্ত বয়স হয়েছে ওটা শেখার, তখন ওকে একবার দেখাবে, বারবার না। তারপরে বাবা মা ইচ্ছাকৃতভাবে ভুল করবে, বাবা ভুল করবে, মা বলবে না না ওটা হচ্ছে না, আমি করি, একটু অন্যদিকে টেনে দেবে। শিশু দুবার দেখবে এবং হাসতে হাসতে দুবার দেখবে, তিনবার দেখবে, চারবার দেখবে, তারপর নিজে এগিয়ে এসে বলবে আমি পারি। একদম পদ্ধতিটা আলাদা একদম। হ্যাঁ, এই পদ্ধতি কিন্তু আমি কোথাও পড়িনি। হ্যাঁ, আমি কিন্তু শিশুদের মানে জানি না এটা হয়তো গড গিফটেড বা আমার মা বাবার জন্য হয়েছে, আমি ভীষণ ভালো মিশে যেতে পারি। বেশ ভীষণ ভালো, মানে আমি বলেছি আমার মেয়েকেও আমি কোনোদিন টোকা মারিনি, আমি কোনো স্টুডেন্টকেও টোকা মারি না, বকি না। মানে ওদের মনের মধ্যে প্রবেশ করতে ওদেরকে চিনতে হবে, কিন্তু আমরা কি চাই ওরা আমাদের ছিল। এটা পসিবল? একটা দুধের শিশু সে আমাকে চিনে, আমার মতো চলবে, বুঝবে, আমরা ওকে বুঝবো না। আর সবসময় যদি আমাদের শাসনে চলে তাহলে তার সত্তা, শৈশবের যে সত্তাটা নষ্ট হয়ে যায়, সেটা তো বিকশিত হচ্ছে না, তাই না? তো এটা খুব ভালো লাগলো যে পড়াশোনা করতে গেলে পরে মা বাবাকে সেটা একদম বাবা মা পড়ুক। এবার এটা শুনে হয়তো মা বাবারা বলতে পারে যে আমাদেরকে টিভি ছাড়তে বলছেন, আমাদেরকে মোবাইল ছাড়তে বলছেন। তা নয়, শিশু যখন ঘুমাবে বা শিশু যখন বাড়ি থাকবে না তখন তোমরা তোমার প্রয়োজনের কাজগুলো মোবাইলেই করতে পারো। কিন্তু এখন দেখা যায় যে অনেক মা বাবা এখন রিলে ব্যস্ত ভীষণ ভাবে শিশুর সামনে, একদিকে টিভি চলছে শিশুকে একদিকে পড়তে বসে দিয়েছে, ঠিক আছে। আবার খাবার ব্যাপারে অনেক সমস্যা, যে শিশুকে নিজের হাতে তারা খেতে দিচ্ছে না এবং ওই মোবাইলটা সামনে খুলিয়ে রেখে একদম গোপ গ্রাসের মধ্যে মেশিনের মতন করে ঢোকাচ্ছে আর শিশু গিলছে। এই বিষয়টায় আমার না নিজের এত মানে বিরক্ত লাগে। আমার সন্তান কোনোদিন বলেনি আমি এটা খাবো না। কেন বলেনি? কারণ টাইমলি খাইয়েছি এবং ও যা খেয়েছে আমি তাই খেয়েছি। ওকে বিট গাজর সিদ্ধ দেবো, দিয়ে বলবে এটা উপকারী, উচ্ছে সিদ্ধ দিয়ে বলবে এটা উপকারী, আর আমরা রসিয়ে রসিয়ে খাবো, এটা হয় না। তাই ওরা খেতে চায় না। খিদে পেলে ওর সামনে দাও, তুমিও পাশে বসে খাও, চেটে চেটে খাও, মানে খুব টেস্টি খাবার যেভাবে হয় সেভাবে খাও, ও খাবে। বিপরীতে আমি একটা কথা বলি, বাবা মা যেটা ওদেরকে বলছে যে ওরা খাচ্ছে না, ডাক্তারের কাছে যায়, রোগা হয়ে যাচ্ছে, খাচ্ছে না। খিদে লাগলে মানুষ কেন, যে কোনো প্রাণী খায়। এবারে সেই অভ্যাসটা তৈরি করতে হবে। সেই অভ্যাসটা তৈরি করার প্রধান রাস্তাই হচ্ছে এটা, যে যা যা খেলে সুস্থ থাকবে সেই আমাদেরও খেতে হবে। নিশ্চয়ই। এবং একসাথে বসে ওকে যখন ভালো করে খেতে শেখে নি, তখন ওর সামনে থালাটা দাও, নিজেও খাও, ওদের হাত দিয়ে তুলে খাওয়ার চেষ্টা করছে, ঠিক, এবং সফলও হচ্ছে। নিশ্চয়ই। আচ্ছা, আরেকটা কথা হলো যে একজন শিশু শৈশব থেকেই তার মাথায় ঢুকিয়ে দেওয়া হয় তোমাকে ডাক্তার হতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, হতেই হবে, একেবারে কোনো কথা নেই, যেভাবে, ঠিক আছে। যখন দেখা যাচ্ছে সেই শিশু যখন বড় হলো, সে পেরে উঠছে না, সে যেটা ভালোবাসে সেটা তার সাবজেক্ট নয়, কিন্তু এই মা বাবার সাবজেক্ট ধরে এগোতে গিয়ে সে কখনো কখনো মানসিক বিপর্যয় হয়ে যাচ্ছে। একদম, কি করা উচিত? এটা কিন্তু শুধু একজন দুজন নয়, প্রত্যেক ঘরে এটা হচ্ছে। এখানেও কিন্তু সমস্যা হচ্ছে একটাই, যে আজকালকার দিনে ছেলেমেয়েদের কিন্তু বন্ধু নেই। যে ক্লাসমেট সে তার কম্পিটিটর। কম্পিটিশন হোক পড়ায়, ব্যক্তি মানুষের সঙ্গে নয়। এই শিক্ষা কোনো বাবা মা দেয় না। নিশ্চয়ই, একদম। তো দর্শক বন্ধুরা, আমরা এই বিষয়টা নিয়ে যে আলোচনা করছিলাম, ঠিক এই মুহূর্তে একটা ছোট্ট বিজ্ঞাপনের বিরতির পর ফিরছি আপনাদের পছন্দের চ্যানেল ইয়েস নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্টের মুখোমুখি বিভাগের দ্বিতীয় পর্বে। সঙ্গে থাকুন। প্রিয়জনের বার্থডে সেলিব্রেশন করবেন? চিন্তা নেই, আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ। এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক, পেস্ট্রি, মুস, ব্রাউনি, মাফিনস, হ্যান্ডমেড চকোলেট, পিৎজা, পাফ, ইডলি, ঢোকলা, সফট ড্রিঙ্কস। এছাড়াও পাবেন বেলুন, রিবন, টফি, ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে। আমাদের ঠিকানা কেকার্স, পিডব্লিউডি মোড়, ইসলামপুর, উত্তর দিনাজপুর। ফোন নম্বর 8637832127। Next Gen Broadband Service present New Year Dhamaka.
Recharge for 5 months at a time. and get 1 month recharge absolutely free. দর্শকবৃন্দ, বিজ্ঞাপনের বিরতি ওয়ার্ড ফিরছি ইএস নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট নিবেদিত মুখোমুখি বিভাগের দ্বিতীয় পর্বে। আপনাদের প্রথম পর্বেই জানিয়েছিলাম আমাদের আজকের এই স্টুডিওতে উপস্থিত হয়েছেন এই বিভাগে আলোচনার জন্য ডক্টর সপ্তদীপা অধিকারী, সুদূর দুবাই থেকে তিনি ইসলামপুরে এসেছেন একটি অনুষ্ঠানে। আমরা কিছুক্ষণের জন্য তার সান্নিধ্য পেয়েছি। বলছিলাম যে বিষয়ে ছিলাম, শৈশবদের বিষয় আর কি। অনেক শিশু শৈশব থেকেই মানসিক অবসাদগ্রস্ত হয়ে যায়। এর পেছনে কারণ কি, দায়ী কে বা কারা? এর পিছনে কারণও গার্জিয়ান 100 ভাগ কারণ। আচ্ছা, আমি একটা কথা বলি, ধরো খুব ভালো একটা মাঠ তৈরি করলে, সেখানে ওই যে মাটি কুপিয়ে সার দিলে, বীজ ছড়ালে গাছ হলো। এবারে বীজটা তুমি দিলে উচ্ছে, তুমি আশা করবে কি করে যে সেটা আখ গাছ হবে, মিষ্টি রস দেবে? তুমি তো বীজটাই বপন করেছো উচ্ছের। এবারে উচ্ছে হওয়ার পর সেটাকে তুমি আখ তৈরি করার চেষ্টা করছো, সে উচ্ছেও হবে না, আখও হবে না, সে মেন্টাল ডিসএবলড একটা শিশু হয়ে তৈরি হবে ছোট থেকে তোমার চাপের জন্য। তো শিশুদের সঙ্গে বাবা মাকে এমন ভাবে মিশতে হবে যাতে সে মন খুলে সবকিছু বলতে পারে এবং এনজয় করতে পারে রিলেশনটা এনজয়। দূরত্ব তৈরি করা যাবে না। সে যদি চুরি করে, সে যদি মিথ্যে বলে, সে না আগে এসে বলবে, যে কোনো একজনকে, দুজন হলে তো খুবই ভালো, অন্তত যে কোনো একজনকে যেন এসে বলতে পারে, বাবা আজকে না আমি একটা ভুল কাজ করে ফেলেছি, মিথ্যে বলে ফেলেছি। অথবা মা কখনো এমনটা হতে পারে, এটা আমার মনে হলো, সঠিক কিনা জানি না, হয়তো বড়রা কি ভুল করে না, বড়রাও যদি ভুল করে এসে বাড়িতে বলে, জানো আমি এই ভুলটা করে ফেলেছি আজকে, ও কিন্তু শুনবে, দেখবে, বুঝবে, তাহলে ভাবতে পারে এটা আমাদেরকেও বলা উচিত। এটা হ্যাঁ, নিশ্চয়ই অটোমেটিক্যালি তার মধ্যেও চলে আসবে। একদম একদম। আচ্ছা, এবার শিশুদের পড়াশোনার ব্যাপারটা গেল। এবার আমি দেখি যে এখনকার দিনের বাচ্চাদের এত পড়াশোনার চাপ এবং পিঠে এত বইয়ের বোঝা যে বই পর্যন্ত নিতে পারছে না, পুজো হয়ে যাচ্ছে সে। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে তার সেই রকম ভাবে এন্টারটেনমেন্টের ব্যবস্থা নেই। অর্থাৎ তাকে মাঠে খেলতে নিয়ে যাওয়া, খেলার সুযোগ দেওয়া বা অন্যান্য কিছু আর কি। সে স্কুল থেকে আসছে, স্কুল থেকে সে খাচ্ছে, খেয়ে হয়তো একটু রেস্ট নিচ্ছে কিনা নিচ্ছে, তার স্যার চলে এসছে বা কিছু চলে এসছে, একটা পর একটা অফলাইন অনলাইন একদম সারাদিন ধরে চললো। মানসিক বিকাশ কি অন্তরায় হয়ে উঠবে না? নিশ্চয়ই সেটাই হচ্ছে। পড়ানোর সহজ পথ হচ্ছে যে কোনো একজনকে, মা বাবাকে সাবজেক্ট ভাগ করে নিতে হবে। শিশুর কোন কোন বই আছে, সেই বইতে কি কি আছে, যেটা আমি করেছি এবং মারাত্মক সুফল পেয়েছি, আজও পেয়ে যাচ্ছি। ওর কোন কোন বই আছে, সেই সাবজেক্টের কি কি বিষয়, সেটা বাবা মাকে একদম পরিষ্কার করে জানতে হবে। জেনে শিশুকে আমি বই দিয়ে, খাতা দিয়ে, ছড়ি দিয়ে একটা নির্দিষ্ট টাইমে পড়ো, তোমাকে পড়তে হবে, এটা সম্পূর্ণ মুছে ফেলো। ওর সঙ্গে খেলা করো, বাবু খেলবি, নিজের ঘরে একটা ব্ল্যাকবোর্ড রাখো, এটা দেখ লাল রং দিয়ে আঁকলাম, বাবা মা দুজন মিলে জাস্ট মজা করে। একদম। এটা টাইগার আঁকলাম, বাবা বলে সে টাইগার আঁকলো না, হয়তো একটা বিছে আঁকলো। একদম একদম। আমরা একজন শিক্ষক হয় যেমন আমরা স্কুলে প্লে ওয়ে মেথড ব্যবহার করি। হ্যাঁ, খেলতে খেলতে শেখা, খেলতে খেলতে ওরা কিন্তু আনন্দে আনন্দে কখন শিখে ফেলবে ওরা নিজেরাও বুঝবেন, এবং ওর উপরে চাপ হবে না, ওর মানসিক বিকাশ হবে, বা মা বাবার সঙ্গে ওর হৃদ্যতা তৈরি হবে এবং কোনোদিন ডিপ্রেশনের শিকার হবে না। আর বাবা মাকেও ভাবতে হবে যে রিসেন্টলি আমি কোথায় দেখছিলাম যে মেয়ে মনে হয় ডাক্তারিতে না কিসে চান্স পায়নি বলে বাবা পিটিয়ে তাকে মেরেই ফেলেছে, কিছু আমি ইয়েতে দেখেছি। তো অশিক্ষিত কে? বাবা মা অবশ্যই চরম অশিক্ষিত। এটা কি মেশিন নাকি যে আমি দিয়ে দিলাম কিছু একটা, মেশিনটা সে প্রোডাকশন করে দেবে? মেশিনও তো নষ্ট হয়। একদম। আমরা কথায় কথায় একদম শেষের কথায় পা বাড়িয়েছি। এবার বলছি যে এখনকার দিনের বাচ্চারা, যে আমাদের সময় যেটা ছিল শৈশবে, ঠাকুমার ঝুলি, মোল্লা নাসিরউদ্দিন, তারপরে বীরবলের গল্প, হ্যাঁ, ঠাকুরদার ঝুলি, তারপরে রূপকথার গল্প, রাক্ষস, এত কিছুর গল্প ছিল। হ্যাঁ, এখনকার দিনের বাচ্চারা এগুলো নামই জানে না। হাদা ভোদা, বাটুল দি গ্রেট, এগুলো নামই জানে না, বললে হা করে থাকে। তো এইটা যদি না পড়ে, এগুলো কি বড় হয়ে আর পড়া যাবে বা জানা যাবে?
বড় করা হয়েও উচিত? জানা যাবে না তা নয়, কিন্তু ওর মানসিক যে উন্নয়ন, সুকোমল বৃত্তির উত্তরণ, সেটা তো ঘটবে না। সেটা তো হ্যাঁ। ছোটবেলায় হয়। একটা গাছ যখন বড় হয়ে যায় তখন তাকে আর পাল্টানো যায় না। নিশ্চয়ই। যেমন ওই মাটি পোড়ানোর পরে আর কিছু করা যায় না, নরম অবস্থাতেই করতে হয়। তো কল্পনা আমরা নিজেরাই তো সিনেমা দেখে কাঁদছি, গল্প পড়ে কাঁদছি, আমরা প্রভাবিত হচ্ছি। তার মানে আমাদের মনও প্রভাবিত হয় এই বুড়ো বয়সে, তাহলে ওদের হবে না? একদম, এটা খুব দামি কথা বললেন, যে এই যে মনটা কিভাবে প্রভাবিত হয়ে যাচ্ছে, কেন কাঁদছি, কেন কাঁদছি, ফিল করছি আমি ফিল করছি। হ্যাঁ, তো শিশুদের ভালোবেসে দেখো, আমি সবার কাছেই বলি, ওরা সত্যি সত্যি ঈশ্বরের মতন নয়, ঈশ্বরই। অবশ্যই। আমার তো শিশুগুলোর চোখ দেখলেই মনে হয় ওদেরকে আদর করি। ওদেরকে ওই পড়ার চাপ, ওই কি করে একটা শিশুকে মানুষ মারে আমি ভাবতে পারি না, আমি কল্পনাও করতে পারি না। আর এখনকার দিনে গার্জেন দেখা যায়, এটা করবি না, ওখানে যাবি না, এটা খাবি না, এটা ধরবি না, ব্যাস সারাদিন চলতে থাকে এরকম। তো শেষ পর্যন্ত না শিশু না মা বাবার প্রতি অনেক সময় বিরক্ত হয়ে যায়। হ্যাঁ, তখন ওরা মুখে মুখে তর্ক করতে শেখে। হ্যাঁ, এই যে ব্যাপারগুলো, এখান থেকে দমন করার কি উপায়? কান্না করতে শেখে, হ্যাঁ, তর্ক করতে শেখে। সেখানে ওদেরকে এটা করবি না নিশ্চয়ই বলবে। শিশু তো ভালো কোনটা মন্দ কোনটা জানে না। তো ওর সামনে অনেক রকম রাস্তা আছে, মানে যেমন এক একটা শিশু এক এক রকম, আমি যেগুলো বলছি ইন জেনারেলি, কিন্তু এক একজন এক এক রকম। কে কিভাবে কেমন হয়েছে মাকে বুঝতে হবে, এবং তার সঙ্গে সেই রকম ট্রিটমেন্ট করতে হবে। কারেন্টে হাত দিও না, শিশু কোনোদিন বুঝবে না। ওখানটা হাত দিলে অ্যাক্সিডেন্ট হতে হবে, শিশু কোনোদিন বুঝবে না। তাহলে কি করতে হবে? একটা টিভি মোবাইলে অনেক কিছু আছে, এখন ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক কিছু, এটা দেখো, এইটাতে না এই হয়েছে, সে বুঝে যাবে। হ্যাঁ, অডিও বিষয়ে শিশুর বেশি আকর্ষিত হয়। হ্যাঁ, দেখো এখানে হাত দিলে এই হয়, ওরে বাবা। কিংবা অনেক কিছু নাটক করতে হবে, এগুলো প্র্যাকটিক্যাল দেখাতে হবে, প্র্যাকটিক্যালটা দেখাতে হবে। হ্যাঁ, অমুক জায়গায় একটা খুব কষ্ট পেয়েছে মা বাবা, আজকে রান্না বান্নাই করছে না, কেন না অমুকের শিশুটা না এই করে এই হয়েছে। একদম 1000 কেন লক্ষ লক্ষ পথ আছে ওকে বোঝাবো। শিশুকে আমরা যখন ভাত খাওয়াই, গল্প বলি, একটা না বিশাল বড় বাঘ হালুম করে এসে বলল, ও বাঘ চেনে না, কিন্তু যে বলার কৌশল তো ভয় পাচ্ছে। এই কারণেই ওদেরকে কন্ট্রোল করা অত্যন্ত সহজ। নিশ্চয়ই, যদি সেই পথ অবলম্বন করে শৈশব থেকে। শৈশব। আবার অনেক গার্জেন আছে যে ওরা জানে না, ওরা শিখে আসছে এভাবেই শাসন করে মানুষ করতে হয়। এখন দেখা গেল যে শিশুর বয়স 7 বছর 8 বছর হয়ে গেছে, সে আর কারোর কথা শুনছে না, অবাধ্য, জেদি, খাচ্ছে না, পড়তে বসছে না, সেই মা বাবা চলে যাচ্ছে কাউন্সিলরদের কাছে যে এবার কি করব। তখন কি তুমি একজন চাইল্ড কাউন্সিলর হিসেবে তখন কি মনে হয় যে আর কিছু করার আছে? অবশ্যই আছে। এইটা রাস্তা কি আছে? শিশুকে না, মা বাবার কাউন্সিলিং এর দরকার। আচ্ছা, যে জিনিসটা ধরো জ্বর হয়েছে, তাকে ওষুধ দিতে হবে। এখন জ্বরটা যদি বেশি হয়ে যায়, তাহলে বেশি ওষুধ দিতে হবে। যদি তার জীবন থেকে একটা বছর ল্যাপস হয়, তাও হোক। একটা বছর যদি পড়াশোনা নাও করে, না করুক, কিন্তু ওকে ভালোবাসার থেকে বড় ওষুধ পৃথিবীতে নেই। যে বাঘগুলো আমি বলেছিলাম সেদিনও, একটা হরিণ আমি নিজেই দেখেছি, একটা হরিণকে খাচ্ছে, হরিণটা জীবিত, তখনও তার একটা হাঁটু আয়েশ করে খাচ্ছে, চোখ বন্ধ করে, কামড়িয়ে কামড়িয়ে হরিণটা চিৎকার করছে। মানুষ কিন্তু এটা পারে না। মানুষ রান্না করে, মেরে ফেলে, রান্না করে, তারপরে খায়। সেই মানুষ ওই বাঘটাকে পর্যন্ত ভালোবাসা দিয়ে বশ করে নেয়। মানুষ তো বাঘের খাদ্য, সেই মানুষ পর্যন্ত বাঘকে বশ করে নেয়। আর যে মানুষটাকে, যে সন্তানটাকে পেটে ধারণ করেছে, 10 মাস 10 দিন রেখেছে, তাকে যদি না কন্ট্রোল করতে পারে, বশ করতে পারে, তাহলে তো একদম খুব ভালো একটা, খুব সুন্দর একটা উদাহরণ দেওয়া হলো। আসলে কি এরপর কিছু বলার নেই, কোনো বলার জায়গা নেই। যাই, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে গেলে অনেকটা পরিসর দরকার, কিন্তু আমাদের পরিসরটা একেবারে ছোট্ট। তাই একদম শেষ প্রান্তে চলে গিয়ে, যেহেতু দিদি একজন লেখিকা, কবি, তো কবিতা দিয়ে বরং শেষ হোক আজকের এই পর্ব। কি দর্শকবৃন্দ, একটা কবিতা শোনা যাক তাহলে। এই অনুষ্ঠানে কবিতা, একটা বাচ্চাদের কবিতা পড়তে পারলে ভালো লাগতো।
বাচ্চাদের কথা বলতে আমার মনে হয় যেন শেষ হবে না। কত মানে আমার নিজের ইচ্ছা করে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে বলি, প্রত্যেক মাকে গিয়ে বলি, এটা করো না, এটা করো না, এভাবে মেরো না। ছড়া যদি পাই একটা, তাহলে ছড়া পড়ার চেষ্টা করি। দর্শক বিন্দু, আমাদের এই অনুষ্ঠান, আজকের অনুষ্ঠানটা একেবারেই ব্যতিক্রমী অনুষ্ঠান, কারণ আমাদের চ্যানেলের এই মুখোমুখি বিভাগের অনেকগুলো পর্বের মধ্যেও কিন্তু এই ধরনের একটা পর্ব ছিল না শিশুদের জন্য শুধুমাত্র। এবং শুধু শিশু নয়, অভিভাবক এবং অভিভাবিকা যারা রয়েছেন তাদের যদি 1%ও উপকারে আসে এই আজকের এই পর্ব, তাহলে ভাববো যে আমাদের এই অনুষ্ঠানটি, এই সম্প্রচার সত্যি সার্থক। তো চলে যাই একটা ছড়া। হ্যাঁ, আমি একটা ঈশপের গল্প আছে আঙুর ফল টক, সেই গল্পটা নিয়ে একটা ছড়া লিখেছি, সেটা পড়ি, বাচ্চাদের ভালো লাগবে। যদিও বাচ্চারা নেই, মনে আছে আমার, তাই ওই ওদের সম্পর্কে কথা হলো, ওটাই পড়ি। আঙুর ফল টক। চলতে চলতে শিয়াল ভায়া উঠল হঠাৎ চমকে, পাকা আঙুর ঝুলছে দেখে চলা গেল থমকে। চারিদিকে দেখলো যে, ভাবলো খাবে চুপচাপ, পাকা পাকা আঙুরগুলো পড়ছে না তো টুপটাপ। লাফ দিয়ে সে চেষ্টা করে, কিন্তু নাগাল বাইরে, গন্ধেতে তার রস ঝরে, হায় কেমন করে পাইরে। পাকা আঙুর মিষ্টি সুবাস, বাতাসও তাই মিষ্টি, আঙুর ফলের মিষ্ট স্বাদে ভরা সকল সৃষ্টি। শিয়াল ভায়া আরো জোরে দিল যখন লম্ফ, কাঁটায় যে তার মুখ ছিঁড়িল, শরীর দিল কম্প। আরো জোরে লাফটি দিয়ে বুঝলো শিয়াল ভায়া, আঙুরগুলো মন্দ ভীষণ, আসলে বেহায়া। তার থেকেও বড় কথা, শিয়াল করে বকবক, নাগাল ছেড়ে উপর পানে, থাকলে আঙুর ফল টক। নমস্কার। আমরা আঙুর ফল টক কথাটা এখনো উচ্চারণ করি, সেটা হয়তো এই গল্প থেকেই আমাদের প্রাপ্তি হয়েছিল। যাই হোক দর্শক বন্ধুরা, আমাদের পর্ব শেষ। আমি এবার দিদিকে সমাপ্তি রেখা টানতে অনুরোধ করছি। আমি এখানে এসেছি, সুশান্ত ভাইকে অনেক ধন্যবাদ। আমি এখানে যেভাবে মানে বলতে পারলাম, যদি একজন মানুষেরও, একজন মায়েরও এটা শুনে ভালো লাগে, বা একজন সন্তানও মার খাওয়ার হাত থেকে মুক্তি পায়, জোর করে পড়ানোর হাত থেকে মুক্তি পায়, আমি ভালো লাগবে, আমি ধন্য হয়ে যাব। আর সুশান্ত ভাইকে ধন্যবাদ। এই ইসলামপুরে প্রথম এলাম, এই স্মৃতি মনে হয় সারা জীবন ধরে আমি টেনে চলবো। মানে এইরকম ব্যতিক্রমী আয়োজন, এইরকম ব্যতিক্রমী মানুষ আমি সত্যিই দেখিনি। আমার মানে একটা মাথা, আমি শুধু প্রতি মুহূর্তে ভাবি একটা মাথা কত রকম ভাবে কাজ করে এবং কত ধরনের কাজ করে। তোমাকে ভাই নমস্কার, কাজ করে চলো একদম। আর আবার আমি আসবো নিশ্চয়ই নিশ্চয়ই। দর্শক বন্ধুরা, কেমন লাগলো আমাদের অনুষ্ঠান, এই পর্ব অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আমরা আবার নিয়মিত প্রতি বুধবার সন্ধ্যায় মুখোমুখি বিভাগ নিয়ে আপনাদের সঙ্গে আমরা সময় কাটাবো, থাকবো। এই মুহূর্তে আমরা সীমারেখা টানছি। ধন্যবাদ সবাইকে। খুব কম খরচে প্রচুর দর্শকের হাতে হাতে বিজ্ঞাপন পৌঁছানোর জন্য সঠিক জায়গা খুঁজছেন? তবে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।